আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 303 পাতাতে যে 3 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের ভূগোল বইতে কত পাতায় পাচ্ছ সেটাও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে দেখো। চলো তাহলে শুরু করছি। একের দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? লিখবে ওশিয়ানিয়া। এটা তোমরা তোমাদের ভূগোল বইয়ে 36 পাতাতে পেয়ে যাবে। ক্ষুদ্রতম মহাদেশ ওশিয়ানিয়া। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম? এটা হয়ে যাবে ভিনসান ম্যাসিভ। এইটা চলো আমরা 37 পাতাতে একটু দেখে নিই। আচ্ছা, এইটা 37 পাতা না 39 পাতা, ভিনসান্স ম্যাসিভ। এই দেখো ভিনসান্স ম্যাসিভ 4892 মিটার, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভিনসান্স ম্যাসিভ। সমষ্ণ রেখা কি? এইটা তোমাদের ভূগোল বইয়ে 52 পাতাতে পাবে। এছাড়াও পারুল প্রকাশনী থেকেও আমি একটু দেখিয়ে দেব। পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হচ্ছে সমষ্ণ রেখা। দেখো, পৃথিবীর একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। সাধারণত দিনের গড় সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতাকে অনুসরণ করে সমষ্ণ রেখা আঁকা হয়ে থাকে। কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? এটা হবে আয়নোস্ফিয়ার। আমরা একটু দেখে নেব 31 পাতাতে। এই দেখো আয়নোস্ফিয়ার। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই। পৃথিবীর শীতলতম স্থানের নাম লেখো। 40 পাতা একটু দেখে নেব। দেখো, রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টকের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে -89.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান। তাহলে নাম দেবে রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক। পরের দেখো ক্রিল কি? এটা 41 পাতা একটু দেখে নে এবং পারুল প্রকাশনীর বই থেকেও আমরা একটু দেখে নেব। আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিল এ ভর্তি। এই যে চিংড়ি জাতীয় ক্রিল। দেখো, ক্রিল হলো এক প্রকার সামুদ্রিক লাল কুঁচো চিংড়ি। বিজ্ঞানীদের অনুমান এই ক্রিল আন্টার্কটিকার সমুদ্রে প্রায় 60,000 কোটি টন আছে। এগুলি পেঙ্গুইন, সিল প্রভৃতির প্রধান খাদ্য। বিজ্ঞানীদের ধারণা এই ক্রিল ভবিষ্যতে পৃথিবীর প্রোটিন জাতীয় খাদ্যের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। ভারতে অবস্থিত মরুভূমির নাম কি? লিখবে থর। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। লু কি? চলো একটু দেখে নিই আমরা। দেখো, গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যধিক শুষ্ক ও উষ্ণ বায়ু লু প্রবাহিত হয়। এর ফলে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যায়। ভারতের কোথায় সিংহ দেখা যায়? গুজরাটের গির অরণ্যে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? এটা চলো 86 পাতা একটু দেখে নিই। দেখো, মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হয়। এই উত্তর হয়ে যাবে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি। 2 দেখো সঠিক শব্দ বেছে লেখো। বায়ুর গতিবেগ মাপা হয়, এটা হবে অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। আন্টার্কটিকায় মৈত্রী গবেষণা কেন্দ্রটি হলো ভারতের। পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আবরণকে বলে ভূত্বক। পশ্চিম ভারতে প্রচন্ড তাপপ্রবাহের সঙ্গে ধূলি ঝড়ের সৃষ্টি হয় বলে একে আঁধি বলে। আচ্ছা, এরপরে আমরা দেখব 3 দাগে দেয়া আছে। দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকের সঠিক উত্তরটি মিলিয়ে লেখো। সংরক্ষিত অরণ্য হয়ে যাবে কোডারমা। বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয়ে যাবে 1972 সাল। কুইনাইন তৈরি হয় সিনকোনা। দক্ষিণ মেরুতে প্রথম মানুষ পৌঁছয়
1911 সালে। রেজার পেন তৈরি হয়, এটা হয়ে যাবে সর্পগন্ধা। এইবার দেখো 4 দাগে সঠিক শব্দের শেষে হ্যাঁ ও ভুল শব্দের শেষে না লেখো। মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি, এটা হবে হ্যাঁ। প্রতি 100 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে না। বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম 14 ব্যারোমিটার, হ্যাঁ। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর হলো আলিপুর, হ্যাঁ। ইউরোপ ও আফ্রিকা এই দুটো মহাদেশকে ইউরেশিয়া বলে না। 5 দেখো শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে পুনরায় লেখো। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম, এটা হবে ল্যাম্বার্ট হিমবাহ। বৃষ্টিপাত মাপা যন্ত্রের নাম হলো রেন গজ। কর্কটক্রান্তি রেখা ভারতকে উত্তর দক্ষিণে সমান দুভাগ করেছে। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টি কম হয় বলে তাকে বলে বৃষ্টির ছায় অঞ্চল বলে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মান হবে ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট। 6 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। জলচক্র কাকে বলে? চলো একটু আমরা 34 পাতাতে দেখে নিই তোমাদের ভূগোল বইয়ের। আচ্ছা, এই সূর্যের তাপে এইখান থেকে এই এতটা লিখে দেবে তোমরা, এতটা লিখে দেবে। এখানটা সবটা লিখবে, তাও এখান পর্যন্ত লিখে দেবে। পরের প্রশ্ন, প্যানজিয়া ও প্যান্থালাসা কি? চলো 35 পাতা একটু দেখে নেই। এই দেখো, এইখান থেকে এতটা প্যানজিয়া আর এখান থেকে এতটা হচ্ছে প্যান্থালাসা। পরেরটা দেখো, অ্যালবেডো কাকে বলে? চলো 46 পাতায় দেখে নিই, আর পারুল প্রকাশনী থেকেও একটু দেখে নিই। এই দেখো, লিখবে যে আগত সৌর বিকিরণের 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তাই একে বলে কার্যকরী সৌর বিকিরণ। বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলে অ্যালবেডো। এই দেখো, এখানটায় রয়েছে অ্যালবেডো। পরের প্রশ্ন দেখো, খাদার ও ভাঙ্গর বলতে কি বোঝো? 84 পাতাতে একটু দেখে নিই আমরা। দেখো, ভারতে নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটি খাদার, আর তার পশ্চাৎবর্তী অনুর্বর প্রাচীন পলিমাটি ভাঙ্গার নামে পরিচিত। 7 দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, টিকা লেখো। স্ট্র্যাটোস্ফিয়ার, এটা 31 পাতাতে একটু দেখে নিয়েছিল, আর পারুল প্রকাশনী থেকেও একটু দেখে নেব। এই দেখো, এই স্ট্র্যাটোস্ফিয়ারের থেকে এই স্তর পর্যন্ত এতটা উত্তর লিখবে। এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের এখানটা, আর এই যে এটা লিখবে। পরেরটা দেখো, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই যে দেখে নাও একটু, কি কি কারণে অরণ্য আমাদের বন্ধু? দেখো, পারুল প্রকাশনী থেকে একটু দেখে নেই। এই যে দেখো, আরো একটা উত্তর রয়েছে, দেখো এই উত্তরটা একটু বড়, দেখে নাও তোমরা। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? পরিবেশের উপর এর প্রভাব কতটা? এটা আমরা তোমাদের যে ভূগোল বই আছে তার 38 পাতা থেকে দেখবো, এবং পারুল প্রকাশনী থেকেও দেখব। এই দেখো, বিশ্ব উষ্ণায়ন, এখান থেকে লিখবো আমরা বিশ্ব উষ্ণায়ন, আর প্রভাবটা দেখো পুরোটাই, উত্তরটা তোমাকে লিখতে হবে, পুরোটাই একদম লিখবে, এখান থেকে একদম এখান পর্যন্ত, এখানে। আচ্ছা, এরপর 4 দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি? প্রত্যেক তাপমণ্ডল সম্পর্কে সংক্ষেপে লেখো। এটা একটু আমরা দেখে নিই ভূগোল বইয়ে, চলো। এই দেখো, পৃথিবীর তাপমণ্ডল, এই যে ভাগগুলো যেমন আছে সব, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল, সবটা লিখবে। এই যে 3টে ভাগ করা হয়েছে, 3টে ভাগের নাম লিখে এগুলো ব্যাখ্যা করবে। পরেরটা দেখো, মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ লেখো। মৃত্তিকা সংরক্ষণের 2টি উপায় লেখো। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? দেখো, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ। এবার এই উত্তরগুলো আমরা একটু উত্তরগুলো দেখে নিই, চলো। দেখো, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো দেখো, কিছু প্রাকৃতিক কারণ রয়েছে, আবার কিছু মানুষের দ্বারা সৃষ্ট কারণও রয়েছে। পরের প্রশ্নটা দেখো, মৃত্তিকা সংরক্ষণের 2টি উপায় লেখো। এটা টেক্সট বই থেকে দেখে নিই, চলো। এই দেখো, মৃত্তিকা সংরক্ষণের উপায়।
আচ্ছা, আমরা পারুল প্রকাশনী থেকেও একটি দেখে নিই মৃত্তিকা সংরক্ষণ কিভাবে করা হবে। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ, এটা বলেছি। আচ্ছা, এরপরে দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি? যে কোনো একটি ভাগ সম্পর্কে লেখো। চলো একটু দেখে নিই। এই দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদগুলোর ভাগ দেয়া রয়েছে এখানে, আর যে কোনো একটি ভাগ সম্পর্কে লিখতে বলেছে। এখানে দেখো অনেকগুলোই রয়েছে ভাগ, তোমাদের পছন্দ মতো এখান থেকে তোমরা লিখবে। তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা 303 পাতাতে যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।